আশা করছি সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে। ভিজিবল হয়েছে সবার কাছে? আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে। দেখো এবার হয়েছে? হ্যাঁ, চলো। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে ডিজাইন অফ আরসি স্ট্রাকচার। তো তোমরা কে কোন সেমিস্টারে পড়ো এখন? 5th সেমিস্টার, ওকে। তার মানে আরসি স্ট্রাকচারের সাথে তো তোমাদের তো রিলেশন রয়েছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে। ওকে, ওকে, ফাইন। নো প্রবলেম। চলো। তো আরসি স্ট্রাকচার যখন আমরা বলছি টার্মটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা কি টার্মটাকে ইউজ করছি। আমরা হচ্ছে যে টার্মটা কি ইউজ করছি সেটা হচ্ছে যে আরসি স্ট্রাকচার। এবারে আরসির মিনিংটা কি? এখানে যদি আমি একটু টেনে নিই, আরসি, ঠিক আছে? এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আর ফর আমার উইথস্ট্যান্ড করছে যেটা সেটা হচ্ছে রিইনফোর্সড, ঠিক আছে? আর সিটা যেটা আমাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে কংক্রিট, ঠিক আছে? দুটো রয়েছে, রেনফোর্সড আর কংক্রিট, দ্যাট মিনস ইটস এ কম্পোজিট মেটেরিয়াল। ফাইন। তো চলো, আমরা যদি শুরু থেকে শুরু করি, আমাকে যদি এই জিনিসটা জানতে হয় আরসিসি কোথা থেকে আসছে, কী জন্য আসছে, কোন পোর্শন থেকে আসছে, সেটা যদি আমাকে জানতে হয় তার আগে আমাকে সব থেকে আগে জানতে হবে যে হোয়াট ইজ পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট। কেমন? পিসিসি এটার ফুল ফর্ম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট। এইবার প্লেন সিমেন্ট কংক্রিট যেটা, সেটা কি? এখানে আমার কাছে কিন্তু ফার্স্ট কোশ্চেন এটা অ্যারাইজ হলো যে প্লেন সিমেন্ট কংক্রিট এটা কি? তো প্লেন সিমেন্ট কংক্রিট যেটা, এইখানে এই সিমেন্ট কংক্রিট এটা কিভাবে তৈরি হবে? নর্মাল যে কংক্রিটের এলিমেন্ট থাকে বা কংক্রিটের এলিমেন্ট কি কি থাকে এখানে? কি কি থাকতে পারে? স্যান্ড বাদ চলে গেল। হুম। হ্যাঁ, সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? এইবার এক একটা করে আমরা সিস্টেমটা আসি। এগ্রিগেট, এগ্রিগেট যখন ফিল আপ হচ্ছে, এগ্রিগেট এগ্রিগেট যখন আমি ফিল আপ করছি, সেক্ষেত্রে তার যে গ্যাপ থাকবে তো অনেক, ঠিক আছে? একটা গ্যাপ তৈরি হয়, এগ্রিগেটগুলোর মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের গ্যাপ তৈরি হয়। সেইগুলোকে ফিল আপ করার জন্য সেই জায়গায় আমি পোর করছি স্যান্ড। গেল? হলো ওটা। তাহলে এগ্রিগেটের মধ্যে মানে কোর্স এগ্রিগেটের মধ্যে যেই গ্যাপগুলো থাকছে সেই গ্যাপটাকে আমি ফিল আপ করছি স্যান্ড দিয়ে। কারণ অ্যাজ কম্পেয়ার টু কোর্স এগ্রিগেট, স্যান্ড ইজ দ্য মোর ফাইনার, দ্যাট মিনস উই আর গোয়িং টু ইউজ দ্য ফাইন এগ্রিগেট হিয়ার, ঠিক আছে? ফাইন এগ্রিগেট ইউজ করলাম, তুমি যেটা বললে এখানে, তার মানে গ্যাপটা ফিল আপ হলো। এইবার সেই ক্ষেত্রে আমি পুরো মেটেরিয়ালটাকে বা পুরো যে ওখানে এগ্রিগেট স্যান্ড দেওয়া হচ্ছে সেটার একটা আমি একটা বাইন্ডিং মেটেরিয়াল তৈরি করতে চাই। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাকে এখানে মেইনলি সিমেন্ট অ্যাপ্লাই করতে হবে, কারণ এই সিমেন্টটাই আমার ওয়ান এন্ড অনলি বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ হবে, ঠিক আছে? বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে এই সিমেন্টটা ইউজ হবে। তো এই সিমেন্টটা যে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সিমেন্টটা কখন বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ হবে? যখন আমি সিমেন্টের সাথে সিমেন্টের সাথে যখন আমি ওয়াটারটাকে অ্যাড করব, ঠিক আছে? তখনই এটা কিন্তু গিয়ে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে কাজ করবে। তার মানে কি? এগ্রিগেট এগ্রিগেট, স্যান্ড, সিমেন্ট এইগুলো মিলেই কিন্তু আমার তৈরি হচ্ছে পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট। তার মানে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি, পিসিসি একটা সলিড কংক্রিট ব্লক, তাই তো? সেটাই কি আলটিমেটলি দাঁড়াচ্ছে? সেটাই দাঁড়াচ্ছে তো? সেটাই দাঁড়াচ্ছে তাহলে, ঠিক আছে। পিসিসি হচ্ছে একটা সলিড কংক্রিট ব্লক। লেটস মেনশন ইট হিয়ার, সলিড কংক্রিট ব্লক। গেল? তোমাদের কাছে আমার এইবার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো একটু খুব মাইনিউটলি শুনবে।
যে সিমেন্টের সাথে সিমেন্টের সাথে যখন ওয়াটার অ্যাড করা হচ্ছে কি হবে? কি হবে? কি হবে? কি হবে? হিট জেনারেশন হবে। তুমি বলছো হিট জেনারেশন হবে। ওকে, ফাইন। আমার প্রশ্নটা এটা ছিল যে এই দুটো মিক্সিংয়ের ফলে ফার্স্ট কোনটা হবে? রিয়াকশন না হিট জেনারেশন? কোনটা হবে? ফার্স্ট রিয়াকশন হবে। আমার প্রশ্নটা এটা ছিল। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা অনেক জায়গায়, অনেক এক্সামে অনেকবারই এসেছে। ঠিক আছে? না স্যার, এখানে আপনি ভুল বললেন। ঠিক আছে? এটা হবে না, বুঝলে? রিঅ্যাকশন হবে না। ফার্স্ট সিমেন্টের সাথে, সাথে যখনই ওয়াটারটাকে প্লেস করা হয়, আগে হিট জেনারেশন হবে। মানে হিট অফ হাইড্রেশন যেটাকে বলা হয়। ঠিক আছে? হিট অফ হাইড্রেশন যেটাকে বলা হয়। হিট অফ হিট অফ হাইড্রেশন যেটাকে বলা হচ্ছে। তো আগে হিট অফ হাইড্রেশন হবে, দেন দেয়ার উইল বি দ্য রিয়াকশন। ফাইন। তো এটা হচ্ছে ব্যাপার। এইবার পিসিসিকে আমি দেখতে পেলাম কি, পিসিসি হচ্ছে আমার একটা সলিড কংক্রিট ব্লক। একটা সলিড কংক্রিট ব্লক। এই ব্লকটার মধ্যে কি কি রয়েছে? এই ব্লকটার মধ্যে আমার রয়েছে সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট। ঠিক আছে? সবগুলো মিক্সিং কন্ডিশনে রয়েছে। তো এইবার এইখানে আমি যদি এর বিহেভিয়ার স্টাডি করতে চাই, বিহেভিয়ার যদি আমি স্টাডি করতে চাই, কি বুঝবো এর বিহেভিয়ারে? বিহেভিয়ার স্টাডি করতে গেলে আমি ফার্স্ট দেখতে পাবো এই যে কংক্রিট ব্লকটা যেটা রয়েছে, ঠিক আছে, এ কিন্তু পিওরলি কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারি করতে পারবে। ঠিক বললাম তো? হ্যাঁ, এটা কিন্তু পিওরলি কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারি করতে পারবে। এ কিন্তু কোনো টেনসাইল ফোর্স বা টেনসাইল স্ট্রেস ক্যারি করতে পারবে না। ঠিক আছে? ক্যারি করতে পারবে না। তার মানে কি, এই যে ব্লকটা যেটা তৈরি হয়েছে, এই ব্লকটা যেটা তৈরি হয়েছে, কার ব্লক তৈরি হয়েছে? এই যে পিসিসির যে ব্লকটা তৈরি হয়েছে, এই পিসিসি ব্লকটাতে আমি যদি এমন একটা জায়গায় কি ইউজ করছি, এমন একটা জায়গাতে গিয়ে আমি ইউজ করছি, যেই জায়গাতে কিনা আমার, ভালো করে বোঝো, যেই জায়গাতে কিনা আমার টেনসাইল ফোর্স কাজ করছে বা টেনশন কাজ করছে। যখন টেনসাইল ফোর্স বা টেনশন কাজ করবে, সেই ক্ষেত্রে যদি আমি পিসিসি ইউজ করি, ও তো কোনো টেনসাইল ফোর্স ক্যারি করতে পারছে না। তাহলে কি হবে? সেকশনটা ইমিডিয়েটলি কোলাপস করবে। ঠিক আছে? হ্যাঁ, কোলাপস করবে সেকশনটা। সেকশনটা কোলাপস করবে। তার মানে কি, সেকশনটা যখনই আমার কোলাপস করে যাচ্ছে, আমি ওই সেকশনটাকে পারমিট করব না। মানে আমি ওকে পারমিশন গ্র্যান্ট করব না। দ্যাট মিন্স দেয়ার উইল বি নো পারমিশন। তাহলে কি হচ্ছে, যখন ওই পজিশনে গিয়ে একটা কোনো পারমিশন আসছে না, যখন কোনো আমি পারমিশন পাচ্ছি না, তখন আমাকে এমন একটা সিস্টেম ইউজ করতে হবে, আমাকে এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে যে কিনা কম্প্রেসিভ ফোর্সের সাথে সাথে বা কম্প্রেসিভ স্ট্রেসের সাথে সাথে বা কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারি করার সাথে সাথে যে কিনা টেনসাইল ফোর্স বা টেনসাইল স্ট্রেংথ ক্যারি করতে সক্ষম হবে। তো সেই রকম একটা যখন সেকশনকে আমি ইন্ট্রোডিউস করব, সেই সেকশনটাকে ইন্ট্রোডিউস করার সময় মেনলি সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে যেটা, তখনই এখানে টার্মটা চলে আসবে আরসিসি। ঠিক আছে? আরসিসি, জাস্ট যেটাকে আমরা পিসিসি বলছিলাম, জাস্ট পিসিসি উইল বি রিপ্লেসড বাই আরসিসি। এইবার ওই যে আরসি যখন বলছিলাম, আর আর সি এর আমি ফুল ফর্ম জেনেছিলাম কি, একটা চলে গেছে রেইনফোর্সড, একটা চলে গেছে কংক্রিট। ঠিক আছে? তো এইটার আরসিসির ফুল ফর্ম কি হচ্ছে? এই আরসিসির ফুল ফর্ম হচ্ছে যেটা, যেখানে কিনা সিমেন্ট অ্যাজ এ বাইন্ডিং মেটেরিয়াল ইউজ হয় আমরা জানি। তো আমরা এটাকে ফুল ফর্ম বলবো রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। আমরা এটা এখানে জানলাম যে পিসিসির ফেলিওর হওয়ার জন্যই কিন্তু তখন আমরা আরসিসিটাকে ইন্ট্রোডিউস করছি। এবার আরসিসিকে কেন বলা হচ্ছে, যেখানে আমি হঠাৎ করে প্লেন সিমেন্ট কংক্রিট থেকে রেনফোর্স সিমেন্ট কংক্রিট এলাম, তাহলে রেনফোর্স জিনিসটা কি? এই ক্ষেত্রে আমার মেন প্রবলেম হবে যেটা, বা আমার মেন কোশ্চেন যেটা অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে এই টার্মটাকে নিয়ে
রেইনফোর্সড জিনিসটা কি? রেইনফোর্স জিনিসটাকে যদি ডিফাইন করতে যাই, কিভাবে ডিফাইন করবে বলো তো? রেইনফোর্সড কি? এনিবডি? কেউ বলতে পারবে রেইনফোর্সড জিনিসটা কি? রেইনফোর্সড, তুমি বলছো সাপোর্ট, আর কেউ কিছু বলবে? একজন বলল সাপোর্ট, আর কেউ কিছু বলবে? না, রেইনফোর্সমেন্ট কিন্তু কোনো সাপোর্ট না। রেইনফোর্সমেন্ট কোনো সাপোর্ট না। তাহলে রেইনফোর্সমেন্ট কি? রেইনফোর্সমেন্ট হচ্ছে এমন একটা বার বা হচ্ছে যে কোনো ফাইবারও হতে পারে যেটা কিনা কংক্রিটের মধ্যে এমবেড রয়েছে। ঠিক আছে? রেইনফোর্সড বা রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট এমবেড রয়েছে কংক্রিটের মধ্যে। সরি, এমবেড কোথায় এমবেড রয়েছে? কংক্রিটের মধ্যে এমবেড রয়েছে। ঠিক আছে? রিইনফোর্সমেন্ট এমবেড রয়েছে কংক্রিটের মধ্যে। দ্যাট মিনস এমন একটা বার যেটা কংক্রিটের মধ্যে এমবেড হয়ে রয়েছে। কোন জায়গায় এমবেড হয়ে রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে ওইটা। কোন জায়গায় এমবেড হয়ে রয়েছে? হোয়াট ইজ দ্য প্লেস? ওইটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে ওইখানে যেই পোর্শনে টেনসাইল ফোর্স কাজ করছে সেইখানে আমার কিন্তু রেইনফোর্সমেন্ট এমবেড হয়ে থাকবে। দ্যাট মিনস রেইনফোর্সমেন্ট উইল এমবেডেড ইন দ্য পোর্শন অফ দ্য কংক্রিট হোয়ার অর দ্য কংক্রিট ব্লক হোয়ার দ্য টেনসাইল ফোর্স উইল অ্যাক্ট অর টেনসাইল ফোর্স ইজ অ্যাক্টিং। ঠিক আছে? সেই রকম জায়গায়। তার মানে এখান থেকে আমি এই জিনিসটা বুঝতে পারলাম কোথায় এমবেড হবে, যেই পোর্শনে কিনা টেনসাইল ফোর্স, এই পোর্শনে কিনা আমার টেনসাইল ফোর্স কাজ করবে। কেমন? সেইখানে আমার কিন্তু এই হচ্ছে যে রেনফোর্সমেন্টটা এমবেড হবে। এইবার আমরা একটু দেখে নিই, ডিটেলসে দেখে নিই যে রেনফোর্সমেন্ট কী কী জিনিস হতে পারে। ঠিক আছে? কেউ কিছু বলতে পারবে রেনফোর্সমেন্ট কী কী জিনিস হতে পারে? অ্যাজ ফর এক্সাম্পল, কেউ বলতে পারবে কিছু? আচ্ছা, চলো আমি আমি বলছি। স্টিল হতে পারে, ঠিক আছে, ব্যাম্বু হতে পারে, স্টিল হলো, ব্যাম্বু হলো, আর কি বলতে পারি? ফাইবার হতে পারে, ফাইবার হতে পারে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নর্মালি যেগুলো রেনফোর্সমেন্ট হিসেবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমাদের রিয়েল লাইফ প্র্যাকটিসে আমরা জেনারেলি হচ্ছে যে স্টিলকে প্রেফার করি, কারণ ব্যাম্বু হচ্ছে একটা অর্গানিক মেটেরিয়াল। ঠিক আছে? আর ফাইবার একটু কস্টিং হয়ে যায়। আর নর্মাল কেসে আমরা স্টিলকে ইউজ করি, যেটাকে আমরা এমনি হচ্ছে যে নর্মাল ভাষায় যেটাকে রড বলে থাকি। ঠিক আছে? সেটাকে আমরা ইউজ করে থাকি। তো এইখানে আরসিসির যদি আমি ডেফিনেশন দিতে চাই, ঠিক আছে, এটাকে যদি ডেফিনেশন দিতে চাই, কি বলতে হবে এই ডেফিনেশনটাকে? রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ইজ এ কম্পোজিট মেটেরিয়াল হুইচ ইজ মেড আপ অফ কংক্রিট অ্যান্ড স্টিল রেনফোর্সমেন্ট। বুঝতে পারলে? পিসিসিতে আমরা দেখলাম যে প্লেন সিমেন্ট কংক্রিট জিনিসটা কি, সেখান থেকে তার ড্রব্যাক কোথায় রয়েছে, সেই ড্রব্যাকটাকে ইউটিলাইজ করে আমরা কিভাবে আরসিসি ডেভেলপ করতে পারি, বা আরসিসিতে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করলাম, সেই ইন্ট্রোডাকশনের পরে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি আরসিসির ডেফিনেশনটা কি। তো এটাকে এইভাবে বলা যেতে পারে, দ্য রেনফোর্স সিমেন্ট কংক্রিট ইজ এ কম্পোজিট মেটেরিয়াল হুইচ ইজ মেড আপ অফ কংক্রিট অ্যান্ড স্টিল রেনফোর্সমেন্ট, যেটা অলরেডি আমি মেনশন করলাম। তার মানে যদি আমি শর্ট টার্ম এটাকে ইউজ করতে চাই, শর্ট টার্মে এটাকে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? আরসিসি, it is a composite material. It is a mainly of composite material. Okay, fine. Composite material. Okay, composite material. Which is made up of composite material, which is made up of concrete, concrete and steel reinforcement. Concrete and steel
রিইনফোর্সমেন্ট, কেমন? তো এই দুটো হচ্ছে মেন কম্পোনেন্ট। আর এটা হচ্ছে যে ডেফিনেশন। এটা হচ্ছে ডেফিনেশন অফ আরসিসি। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে যে আরসিসি যে কম্পোজিট মেটেরিয়াল হুইচ ইজ কম্পোজড অফ কংক্রিট অ্যান্ড স্টিল রিইনফোর্সমেন্ট। এটা গেল। এবার বলো এখানে কারো কিছু প্রবলেম রয়েছে? ওকে, চলো আমরা নেক্সট এবার জানবো যে আমি কি বললাম এখানে, স্টিলটা কিন্তু এখানে মেন রিইনফোর্সমেন্ট বার হিসেবে ইউজ হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু তোমরা আমাকে এই প্রশ্নটা করলে না যে স্যার কেন হচ্ছে যে স্টিলটাকে আমরা এখানে মেন রিইনফোর্সমেন্ট বার হিসেবে ইউজ করব? আমি তো অন্য কিছু ইউজ করতে পারি। তো এইখানে হচ্ছে যে কয়েকটা কিন্তু রিজন রয়েছে কেন এটাকে করা হয়। ঠিক আছে? সেই রিজনগুলো এবার আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে? তো চলো সেই রিজনগুলো ফাইন্ড আউট করে দেখা যাক যে এই যে আরসিসি সেকশনে হোয়াই স্টিল ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু আদার মেটেরিয়ালস। ঠিক আছে? হোয়াই স্টিল, এই প্রশ্নটা যখনই চলে আসবে তখন মেন প্যারামিটার যেটা আসবে সেটা কি? প্রথমেই আমার এখানে যেটা সব থেকে বেশি কাউন্টার অ্যাক্ট করতে হবে, কি বললাম, এটা একটা কম্পোজিট মেটেরিয়াল। কার কার কম্পোজিশন? একটা হচ্ছে কংক্রিট প্লাস স্টিল। ঠিক আছে? এই দুটোর কম্পোজিশন। তো এইখানে যখনই কম্পোজিশন হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট রোল প্লে করবে যেটা, সেটা বন্ড। ঠিক আছে? সেটা বন্ড। দ্যাট মিনস দ্য বন্ড বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট ইজ পারফেক্ট। ঠিক আছে? সেটা আমি এখানে ইন্ট্রোডিউস করছি। দ্য বন্ড বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট, steel and concrete is perfect. কংক্রিট ইজ পারফেক্ট। ওকে, নেক্সট হচ্ছে যে কি স্টিলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি স্টিল যখন বা হচ্ছে যে নর্মাল যে রড থাকে, এটা কি দিয়ে তৈরি হয় নর্মালি? এফি, লোহা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তো লোহা দিয়ে যখন তৈরি হবে সেটা যদি বাইরে পড়ে থাকে, মানে নর্মাল কন্ডিশনে পড়ে থাকে, এক্সপোজ টু ওয়েদার, যে কোনো ওয়েদারিং কন্ডিশনে যদি পড়ে থাকে তখন কি হবে? সেই ক্ষেত্রে মেইন ইস্যুটা যেটা হবে, কোরোশনের একটা কিন্তু প্রবলেম থাকে, অ্যাজ বিকজ অফ এটা ওয়াটার অ্যাবজর্ব করবে। ঠিক আছে? ওয়াটার অ্যাবজর্ব করছে, প্লাস হচ্ছে যে প্রেজেন্সে অক্সিজেন থাকছে। তাহলে কি হয়, সে রিয়্যাক্ট করে কিন্তু এখানে হচ্ছে যে কোরোশন হওয়ার একটা হাইলি চান্স থাকবে। কিন্তু আমি যদি একটা কংক্রিট ব্লক রয়েছে, ঠিক আছে, একটা কংক্রিট ব্লক রয়েছে, সাইডে আমি ড্র করে দিচ্ছি। একটা আমার সাপোজ ধরো একটা কংক্রিট এরকম একটা ব্লক রয়েছে। এই ব্লকটাতে আমি যদি এখন এই পোর্শনের রেনফোর্সমেন্ট প্লেস করলাম, রেনফোর্সমেন্ট প্লেস করার সাথে সাথে এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে কি বলা হচ্ছে? তোমরা তো এগুলো কংক্রিট টেকনোলজিতে অলরেডি পড়ে এসেছো। এই গ্যাপটাকে বলা হয় যে নমিনাল কভার। ঠিক আছে? এনসি বললাম, নমিনাল কভার বলা হয়। তো যদি কভার প্রোভাইড করা থাকে, ওটা কি মানে কি বলবো, হঠাৎ করে ওয়েদারের এক্সপোজড হয়ে যাবে? না, ওটা কিন্তু ওয়েদারে এক্সপোজড হবে না। ঠিক আছে? তখন কিন্তু ওই কভারটাই ওকে প্রিভেন্ট করবে ওয়েদার থেকে বাঁচিয়ে রাখার জন্য। ঠিক আছে? তার মানে কি, প্রিভেনশন অফ corrosion of steel embedded in the concrete. Whenever these steel bars embedded in the concrete, it will act as pure material. এখানে কোনো রকম corrosion আসার চান্স কিন্তু খুব কম, এক্সেপ্ট সেক্ষেত্রে কি বলে হচ্ছে খুব বেশি জল চলে আসলো বা হচ্ছে যে আহ, খুব ওয়েদার কন্ডিশনটা খুব হার্শ রয়েছে, সেই রকম যদি হয় সেটা একটা ডিফারেন্ট ইস্যু। বাট আদারওয়াইজ এইখানে এটা কিন্তু এই কভারটা কিন্তু প্রিভেনশনটাকে মানে কোরেশনটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে? তার মানে আমাদের সেকেন্ড পয়েন্ট গিয়ে দাঁড়াবে এখানে, আমাদের সেকেন্ড পয়েন্ট গিয়ে দাঁড়াবে এই জায়গাতে, প্রিভেনশন অফ প্রিভেনশন অফ
corrosion of steel bars embedded in the concrete. Embedded in the concrete. Fine. গেল এটা। নেক্সট পয়েন্ট যেটা সবথেকে আরেকটা খুব ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকে জানা আছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কি? কেউ বলতে পারবে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কি? আচ্ছা চলো, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হচ্ছে আমরা যেটাকে হচ্ছে যে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে যে এর ভাষায় যেটাকে কি বলে থাকি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা বলে থাকি। ঠিক আছে, সেটা কিসের জন্য হয়? ডেফিনেটলি টেম্পারেচার যখন ইনক্রিজ করে কতটা ইনক্রিজ হবে বা কতটা টেম্পারেচার ডিক্রিজ করলে কতটা ডিক্রিজ হবে সেটার উপর ডিপেন্ড করে এটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ফর বোথ কংক্রিট অ্যান্ড স্টিল আর অলমোস্ট সেম। এটা হচ্ছে কিন্তু আরেকটা রিজন। কোএফিসিয়েন্ট অফ thermal expansion for concrete and steel is same. গেল এটা? ঠিক আছে, এইবার কি হচ্ছে, এই তিনটে হচ্ছে মেন কারণ। এইবারে সব থেকে ৩ নম্বর পয়েন্টটা কেন বেশি বললাম যে এটা কেন একটা ইম্পর্ট্যান্ট, অ্যাজ বিকজ অফ এমন একটা প্লেসে এমন একটা প্লেস রয়েছে যেইখানে কিনা তোমার কোনো একটা কংক্রিট ব্লক রয়েছে। ঠিক আছে, ধরো এই কংক্রিট ব্লকটা যেটা ড্র করেছে, এই কংক্রিট ব্লকটাই প্রেজেন্ট রয়েছে। এই যে কংক্রিট ব্লকটা যেটা প্রেজেন্ট রয়েছে, এই কংক্রিট ব্লকটা এমন একটা জায়গায় রয়েছে যার কিন্তু হচ্ছে যে মানে টেম্পারেচারটা যেটা সেটা হার্সলি ভ্যারি করে। দিনের বেলায় হয়তো রয়েছে সেক্ষেত্রে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার রাত্রিতে হয়তো সেটা চলে এসেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম একটা টেম্পারেচার ভ্যারিয়েশন রয়েছে। তো এইবার সিমেন্টের জন্য তার যদি কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আলফা সি, আর স্টিলের জন্য কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আলফা এস, এই দুটো যদি থাকে, হ্যাঁ, এই দুটো থাকার সময় যদি ইন কেস কোনো কারণে আলফা সি এর ভ্যালুটা আলফা এস এর থেকে বেশি হয়ে যায়, তখন কী হবে, কংক্রিট বেশি এক্সপান্ড হবে, আর বেশি হচ্ছে যে হয়ে যাবে, শর্টেনিং হয়ে যাবে। যখন হচ্ছে এক্সপান্ড হবে, যখন হচ্ছে যে টেম্পারেচার ইনক্রিজ করবে, যখন টেম্পারেচার ডিক্রিজ করবে তখন শর্টেনিং হয়ে যাবে। তাহলে কী হবে, তখন সেটা একটা প্রবলেমেটিক জায়গায় পৌঁছে যাবে। কেমন প্রবলেমেটিক জায়গায় পৌঁছে যাবে? স্টিলের এক্সপানশন অতটা হচ্ছে না বা হচ্ছে যে শর্টেনিং অতটা হচ্ছে না। একটা স্টিলের সাথে যেই মেটেরিয়ালটা এমবেড রয়েছে তার এক্সপানশন খুব বেশি হয়ে যাচ্ছে, তার হচ্ছে শর্টেনিং খুব বেশি হয়ে যাচ্ছে কম্পারেটিভ টু আদার মেটেরিয়ালস। তখন কী হবে, সেখানে ডিস্টরশন চলে আসবে। তো সেই জন্য কী হয়, যে কোনো মেটেরিয়ালকে তুমি চুজ করতে পারবে না কংক্রিটের সাথে। সেই জন্য এই ক্ষেত্রে ৩ নম্বর পয়েন্টটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেমন? খুবই ইম্পর্টেন্ট রোল এখানে একটা প্লে করে। গেল এটা। এইবার আমরা কয়েকটা জিনিস এখানে জানবো। সেটা কি? যে পিসিসির সাথে আরসিসির মেন ডিফারেন্সটা কোথায় হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। পিসিসির সাথে আরসিসির যে মেন ডিফারেন্সটা যেটা হয়েছে আমরা বুঝতে পেরেছি। তো ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সাম অ্যাডভান্টেজেস। ঠিক আছে, সেই অ্যাডভান্টেজেসগুলো কী কী? অ্যাডভান্টেজেস অফ আরসিসি। ঠিক আছে, এটা আমরা জানবো। অ্যাডভান্টেজেস অফ আরসিসি এটা আমরা জানবো। তো এইখানে মেন ইম্পর্টেন্ট
সবথেকে বড় রোলটা প্লে করবে কি বলো তো? কেউ বলতে পারবে? সবথেকে ইম্পোর্টেন্ট বড় রোল প্লে করবে যেটা, সেটা হচ্ছে যে স্ট্রেংথ, STRENGTH, ঠিক আছে? কম্পারেটিভলি পিসিসি থেকে আরসিসি স্ট্রেংথ কিন্তু অনেকটাই বেশি হয়, ঠিক আছে? আর সবথেকে মেন রোল কোথায় প্লে করবে? পিসিসি যেখানে টেনশন ক্যারি করতে পারছিল না, এ তো কোনো টেনশন ক্যারি করতে পারেনি, তাই না? কোনো টেনশন ক্যারি করতে পারেনি, সেখানে আরসিসি টেনশন ক্যারি করে। সেই জন্য এটা যখন স্ট্রেংথ ক্যারি করবে, আরসিসি যখন স্ট্রেংথ ক্যারি করবে, সেটা যেমন কম্প্রেসিভ স্ট্রেংথ করার জন্য সক্ষম, ততটাই সক্ষম হচ্ছে যে টেনসাইল টেনশনটাকে ক্যারি করার জন্য। দ্যাট মিনস আরসিসি হ্যাজ ভেরি গুড স্ট্রেংথ ইন টেনশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশন। টেনশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশন। ঠিক আছে? টেনশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশন গেল এটা। নেক্সট হচ্ছে সবথেকে বড় ব্যাপার যেটা, আরেকটা বড় ব্যাপার যেটা কাজ করবে সেক্ষেত্রে এটার সাথে আরসিসির জন্য, ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি আরসিসির জন্য খুব বেশি হয়, খুব বেশি হয়, খুব বেশি হয় মানে খুবই বেশি হয়। মানে কি বলে, এটাকে ওয়ান কাইন্ড অফ লেট প্রপার্টি হিসেবে ট্রিট করা যেতে পারে। আর এগুলো মোটামুটি না কিছু কোনো যদি এক্সট্রিম সিচুয়েশনে হ্যাম্পারিং না হয়, এগুলো এই স্ট্রাকচারগুলো অলমোস্ট 100 ইয়ার্স পর্যন্ত সার্ভ করতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মোল্ডেবিলিটি। নেক্সট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে মোল্ডেবিলিটি। এইবার এই মোল্ডেবিলিটি এবার এখানে মোল্ডেবিলিটি বলতে কি বোঝাচ্ছে? মোল্ডেবিলিটি বলতে এখানে বোঝাচ্ছে যেটা, যখন কোনো কংক্রিট কোনো কংক্রিট প্লেস করা হচ্ছে মানে কোনো ফর্মওয়ার্কে যখন প্লেস করা হবে, তখন কি হয়? তখন কি হচ্ছে যে সিমেন্ট স্যান্ড এগ্রিগেট ওদের অলমোস্ট একটা প্লাস্টিক ফর্মে থাকে, ঠিক আছে? সেটাকে আমি ইজিলি একটা জায়গায় প্লেস করতে পারি, ঠিক আছে? ইজিলি একটা জায়গায় প্লেস করতে পারি, সেই জন্য এর মোল্ডেবিলিটি প্রপার্টি খুব ভালো হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে ইকোনমি। এই স্ট্রাকচারগুলো খুব ইকোনমিক্যাল হয়, এই আরসিসি স্ট্রাকচার খুব ইকোনমিক্যাল হয়। কেন বলছি খুব ইকোনমিক্যাল হয়? পুরো কোনো একটা স্ট্রাকচারকে বা কোনো একটা বিল্ডিংকে আমি যদি পুরোটা স্টিলের বানাতে যাই, তার যে এস্টিমেটেড খরচ আসবে, আমি সেটাকে যদি আরসিসি দিয়ে বানাই, করেসপন্ডিংলি আমার কিন্তু অনেক কম খরচা আসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেশন। এই সেকশনগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কনস্ট্রাক্ট করা যায়, খুব ছোট্ট ছোট্ট করে কনস্ট্রাক্ট করা যায়। সেই জন্য আরসিসিকে ইজিলি আমরা কিন্তু ক্যারি করতে পারি, আরসিসিকে আমরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারি। অন্যান্য মেটেরিয়ালের মতো বা অন্যান্য হেভি কি বলে হেভি সেকশনের মতো, লাইক কাস্ট আয়রনের কথা যদি বলি, কাস্ট আয়রন যদি সেকশন খুব বড় হয়ে যায়, সেটা ওয়েট খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটা আমাদেরকে ক্যারি করতে প্রবলেম হয়, যেটা কিন্তু আরসিসির ক্ষেত্রে হয় না। আরসিসিরও ওয়েট হয়, কিন্তু করেসপন্ডিংলি অনেকটা ওয়েট কম হয়ে যায়। সেই জন্য কি হয়, ছোট্ট ছোট্ট সেকশন যদি আমি কনস্ট্রাক্ট করতে পারি, সেটাকে আমার ইজিলি ট্রান্সপোর্টেশন আমাকে খুব হেল্প করবে। ওপর থেকে এখানে কোনো অর্গানিক মেটেরিয়াল না থাকায়, ঠিক আছে, এটা কিন্তু ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল হিসেবে খুব হেল্পফুল করে, খুব হেল্পফুল হয়। ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল হিসেবে এটা কিন্তু খুব হেল্পফুল হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কয়েকটা অ্যাডভান্টেজ, যেগুলোতে আরসিসির মধ্যে রয়েছে কম্পেয়ার টু পিসিসি। কিন্তু তাছাড়াও আরসিসিতে অ্যাডভান্টেজ ছাড়াও এর কয়েকটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, ঠিক আছে? তো সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কী হয়? ও যেটা বললাম যে হচ্ছে যে এর কিন্তু আরসিসির কিন্তু, আচ্ছা মেনশন করে দিই ডিসঅ্যাডভান্টেজেস। আরসিসির কিন্তু ওয়েটটা যেটা
সেটা কিন্তু অন্যান্য মেটেরিয়ালের তুলনায় অনেকটাই বেশি হয়ে যায়। ঠিক আছে? এই অ্যাডভান্টেজগুলো থাকার পরেও, এই এতগুলো অ্যাডভান্টেজ থাকার পরেও আমরা কিন্তু এই জিনিসটা তো বুঝতে পারি যে আরসিসির ওয়েটটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য মেটেরিয়ালের থেকে অনেকটা বেশি। লাইক তোমার আ ও কি বলবো, উড বলো বা গ্লাস বলো, এই ধরনের মেটেরিয়ালের থেকে কিন্তু এর ওয়েটটা অনেকটাই বেশি হয়। নেক্সট হচ্ছে যেটা, আরসিসিকে যদি প্লেস করতে হয় বা আরসিসিকে যদি প্রপারলি ডিজাইন করে যখন প্লেস করতে হবে, এটার জন্য কিন্তু ফর্ম ওয়ার্ক করতে হবে। ঠিক আছে? ফর্ম ওয়ার্ক, যেটাকে আমরা শাটারিংয়ের মতো ফর্ম ওয়ার্ক করতে হবে। ফর্ম ওয়ার্ক করতে হবে। ফর্ম ওয়ার্ক না করলে, ঠিক আছে? ফর্ম ওয়ার্ক বা হচ্ছে শাটারিং না করলে এটাকে কিন্তু আমরা প্লেস করতে পারবো না। সেজন্য কি হয়? এটার জন্য কিন্তু স্কিলড লেবারের দরকার হয়ে পড়ে। এটার জন্য কিন্তু স্কিলড লেবারের দরকার হয়ে পড়ে। মানে যে কেউ গিয়ে এটা করতে পারবে না। তো এটা কিন্তু এর একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ। কেমন? ঠিক আছে, চলো এইবার কী কী মেটেরিয়াল ইউজ হয় সেই জিনিসটা আমরা এখান থেকে বুঝে নিয়েছি। ঠিক আছে, তার প্রপার্টি কী কী আসতে পারে সেই জিনিসটা আমরা বুঝে নিয়েছি। আমরা হচ্ছে যে আরসিসির সাথে পিসিসির কোথায় ডিফারেন্স হচ্ছে, তার কনসেপ্ট কোথা থেকে ডেভেলপ হচ্ছে সেই জিনিসটা দেখে নিলাম। অ্যাডভান্টেজ দেখে নিলাম, ডিসঅ্যাডভান্টেজেস দেখে নিলাম। ঠিক আছে, এতগুলো জিনিস দেখে নিলাম। এইবার হচ্ছে যে আমাদেরকে এখানে কিন্তু সবথেকে আরেকটা বড় ব্যাপারে যেতে হবে, যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কাকে বলে সেই জিনিসটা জানতে হবে। এবার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ জানার জন্য আমি তোমাদেরকে একটু তোমরা অবশ্যই আগে তোমাদের এতে পড়েছো, কি বলে কংক্রিট টেকনোলজি সাবজেক্টটাতে পড়েছো। তো ওইখানে এই টার্মটার সাথে তোমরা পরিচয় হয়েছিলে। ঠিক আছে, যে জিনিসটা কি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ জিনিসটা কি। তো যদি ডিফাইন করতে হয় আমি মেনশন করে দিচ্ছি। The strength below which not more than 5% of the test results are expected to fail. ঠিক আছে, the strength below which not more than 5% of the test results are expected to fail. That means এখানে কংক্রিটের জন্য আমরা ডিসকাস করছি, অবভিয়াসলি কংক্রিট স্যাম্পেলের কথাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, যে যেই স্ট্রেংথের জন্য আমি ডিজাইন করব, যেই স্ট্রেংথের জন্য আমি ডিজাইন করব সেই স্ট্রেংথের যতগুলো স্যাম্পেল নেব তার ফেলিওর যেন না 5%-এর বেশি হয়ে যায়। তাহলেই সেটা কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যেটা আমরা ধরে নিয়ে মানে ডিজাইন করেছিলাম সেটা কিন্তু তখন আর থাকবে না। সেই সেই মানে অ্যাজাম্পশনটা তখন কিন্তু ফেল হয়ে যাবে। তার মানে ডেফিনেশনটা যদি আমি এটা লিখি, দ্য স্ট্রেংথ the strength below which not more than 5% of test results are expected to fail, are expected to fail। ঠিক আছে, এর সব থেকে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাকে বোঝার জন্য, আমার কাছে যদি কংক্রিট বানিয়েছে, কংক্রিটের আমাকে যদি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যদি স্টাডি করতে হয় আমাকে কিন্তু কিউব প্রিপেয়ার করতে হবে। কি প্রিপেয়ার করতে হবে? কিউব প্রিপেয়ার করতে হবে। কিউব প্রিপেয়ার করতে হবে। এটা আমরা তোমাদের সাথে পরিচয় রয়েছে কি বলে ওই সাবজেক্টটাতে, কংক্রিট টেকনোলজি সাবজেক্টটাতে। তো সেইখানে যদি আমি 100টা কিউব প্রিপেয়ার করি, 100টা কিউব প্রিপেয়ার করি, কত জন্য প্রিপেয়ার করছি, ধরো কোনো একটা গ্রেড রয়েছে যেটা সিগনিফাই করছে M20 গ্রেড অফ কংক্রিট নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, 100টা আমি কিউব নিলাম, নাম্বার অফ কিউবস কত? 100টা। তো এই M20 যে M20-কে তখনই আমি 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে প্লেস করতে পারবো এটাকে, তখনই তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বলতে পারবো, যখন 100টার মধ্যে 95টা স্যাম্পেলকে
95টা স্যাম্পলকে বা 95 নাম্বারস অফ স্যাম্পলকে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল হতে হবে ইকুয়াল হতে হবে অর গ্রেটার দেন হতে হবে ইকুয়াল হতে হবে অর গ্রেটার দেন হতে হবে যে কোনো একটা হতে হবে ঠিক আছে তবেই কিন্তু তার হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমি বলতে পারবো তার মানে কি 100টার মধ্যে যেই স্ট্রেংথের জন্য আমি ডিজাইন করছি যে স্ট্রেংথের মধ্যে যে জন্য আমি ডিজাইন করছি সেখানে যদি আমার 100টা হচ্ছে যে স্যাম্পেল থাকে কিউবের যদি 100টা স্যাম্পেল থাকে 100টা স্যাম্পেলের মধ্যে অ্যাটলিস্ট 95 পাস করতে হবে 96 হলো আরও বেটার 97 হলো আরও বেটার এইরকম 95-এর ওপর যতগুলো স্যাম্পেল পাস করবে তত বেটার তো সেটাকে যদি ধরে নিই বা সেটাকে যদি পাস করতে পারি তবেই গিয়ে আমার এটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা গিয়ে স্যাটিসফাই করবে হ্যাঁ বলো কি বলছিলে এবার M20 কি এটা তো হচ্ছে যে কংক্রিটের একটা গ্রেড ঠিক আছে এটা কংক্রিটের একটা গ্রেড M20 গ্রেড অফ কংক্রিট যেটাকে বলা হচ্ছে সেক্ষেত্রে তোমার এমটা সিগনিফাই করছে মিক্স মিক্স আর এই 20টা সিগনিফাই করছে এই 20 যেটা রয়েছে এই 20 যেটা রয়েছে এই 20 রয়েছে যেটা সেটা 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ ঠিক আছে 28 ডেজের কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা কত হচ্ছে সেটা হচ্ছে আমার 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার তার মানে M20 আমার সিগনিফাই করছে এম ফর মিক্স আর 20টা সিগনিফাই করছে আমার 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা কত 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ঠিক আছে এটাই করছে এটা সিগনিফাই করছে গেল এটা তাহলে কি হচ্ছে এই জিনিসটা আমি এখান থেকে বুঝতে পারলাম এইবার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথে তাহলে এতগুলো কিন্তু এত একটা কমপ্লেক্স কিন্তু ফান্ডামেন্টাল রয়েছে তো তবেই কিন্তু পুরো ব্যাপারটা গিয়ে জাস্টিফাই করা যেতে পারে বা হচ্ছে তাকে কি বলবো ওটাকে সিগনিফাই করা যেতে পারে ঠিক আছে তোমরা আমাকে এখানে যারা প্রেজেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথে চলে আসলাম এত কিছু এক্সপ্লেন করলাম সব ঠিক আছে আমি হচ্ছে যে স্টিলের অ্যাডভান্টেজ বললাম, ডিসঅ্যাডভান্টেজ বললাম, সরি স্টিলের অ্যাডভান্টেজ বললাম কেন ইউজ করা হয়। তোমরা কিন্তু এটা জিজ্ঞেস করলে না, আরসিসিতে কংক্রিটটা কেন ইউজ করা হয়? ঠিক আছে? কংক্রিটটাকে কেন ইউজ করা হয় অ্যাজ আ আরসিসি মানে মেইন মেটেরিয়াল হিসেবে? তো স্টিলের যেমন ওই প্রপার্টিগুলো রয়েছে, এর অ্যান্সারটা এরকমই হবে। স্টিলের প্রপার্টি যেমন ওইগুলো রয়েছে যেগুলোর জন্য হচ্ছে যে কংক্রিটের সাথে হচ্ছে স্টিলটা কম্প্যাটিবল হয়, সেই রকম স্টিলের সাথেও তো কংক্রিটটা কম্প্যাটিবল হতে হবে। সেই কারণগুলো যেমন ওখানেও রয়েছে, তাছাড়া আরও যেই মেন কারণগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানে কংক্রিটের যদি পার্সোনাল প্রপার্টি যদি দেখা যায়, কংক্রিটের পার্সোনাল প্রপার্টি দেখলেই সেগুলো জাস্টিফাই করা যাবে। তো কংক্রিটের পার্সোনাল প্রপার্টি কী রয়েছে? ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা হোমোজেনিয়াস মেটেরিয়াল ঠিক আছে এটা কিন্তু তৈরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে সিমেন্ট স্যান্ড এগ্রিগেট মেন যেগুলো থাকে ঠিক আছে তারপর এটা হচ্ছে যে কি এটা যখন প্লেস করা হয় তখন একটা একরকম বিহেভিয়ার থাকে বাট আফটার প্লেসিং আফটার প্লেসিং যখন এটা জমতে শুরু করে তখন কিন্তু এর বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে মানে কি সেটা একটা ছিল একটা হচ্ছে প্লাস্টিক ফর্মে ছিল সেখান থেকে সেটা একটা হার্ডেনিং ফর্মে চলে যায় ঠিক আছে সেখান থেকে আমরা দেখতে পাই কংক্রিটটা হচ্ছে যে কম্প্রেসিভ স্ট্রেসটা অনেকটা বেশি ক্যারি করতে পারে এটা একটা ব্রিটেল মেটেরিয়ালের মতো বিহেভিয়ার শো করে তো এইগুলো হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে চলো যেখানে ডিসকাশন করছিলাম সেখানে আবার ব্যাক করে ফিরে যাই তো এটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ঠিক আছে এইবার গ্রেড অফ সিমেন্টে আসছে ঠিক আছে গ্রেড অফ সিমেন্ট নর্মালি আমাদের ইন্ডিয়াতে 3টে গ্রেড পাওয়া যায় কিসের জন্য আগে সেটা কিন্তু আমাদেরকে মেনশন করে দিতে হবে গ্রেডস অফ সিমেন্ট কেমন গ্রেডস অফ সিমেন্ট আমরা কিন্তু এখানে কংক্রিট বলছি না টার্মটা ভালো করে লক্ষ্য করবে এখানে কিন্তু বলা হয়েছে সিমেন্ট তো গ্রেড অফ সিমেন্ট যখন মেনশন করা হয় সেটা কি এখানে কিন্তু এটাও 28 ডেজ স্ট্রেংথ ঠিক আছে এটাও 28 ডেজ স্ট্রেংথ এইখানে কিন্তু
নর্মালি সিমেন্টের জন্য 3টে গ্রেডকে বেছে নেওয়া হয় আমাদের ইন্ডিয়ার বুকে, 33, 43 অ্যান্ড 53। 33 গ্রেড, 43 গ্রেড অ্যান্ড 53 গ্রেড, গ্রেড। এই 3টেকে কিন্তু বেছে নেওয়া হয়, ঠিক আছে? এইবার এই গ্রেডটা কি বোঝাচ্ছে? এই গ্রেডটাও 28 ডেজ স্ট্রেংথ বোঝাচ্ছে কংক্রিটের, ঠিক আছে? যদি আমরা ভালো করে আরও বুঝতে চাই যে কিভাবে আসছে এটা, তাহলে বলতে হবে যে দিস ক্লাসিফিকেশন ইজ বেসড অন দ্য compressive strength of cement and mortar cubes, ওকে? সিমেন্ট and mortar cubes এখানেও কিন্তু করা হচ্ছে কিউব দিয়ে। এছাড়া যে কিউবগুলো নেওয়া হয়, সেগুলোর যে সারফেস এরিয়া হয়, এটা কিন্তু একটা অনেক জায়গায় কোশ্চেন এসেছে যে কংক্রিটের সিমেন্টের গ্রেড টেস্টের জন্য, সিমেন্টের যখন গ্রেড টেস্ট করা হয় তাকে কিউবে প্লেস করা হচ্ছে, ঠিক আছে? সেই সময় কিউবের সারফেস এরিয়া কত হয়? অ্যান্সারটা হচ্ছে 50 সেমি স্কোয়ার। এটা কিন্তু মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? এটা মনে রাখবে, সেটা অ্যান্সারটা হবে 50 সেমি স্কোয়ার। তার মানে কি, পুরোটা যদি আমি মেনশন করে দিই, দ্য ক্লাসিফিকেশন the classification is based on the compressive strength on the compressive strength of cement sand mortar cubes, ওকে? গেল এটা। এইখানে 33, 43 অ্যান্ড 53 এই যেগুলো আছে, এই সবগুলোই কিন্তু 28 ডেজ কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে? এটাও কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ। তার মানে কি, আমি যদি M20 যখন বলবো সেটা কিন্তু তখন আমার কংক্রিটে চলে যাচ্ছে, ঠিক আছে? আর যখন 33, 43 বা হচ্ছে যে 53 যখন বলবো, তখন হচ্ছে যে সেটা কিন্তু সিমেন্টে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেনশন করে দিই আমি, সেটা হচ্ছে যে দ্য সারফেস এরিয়া অফ দিস কিউবস, the surface area of these cubes shall be 50 সেমি-স্কোয়ার, 50 সেমি-স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এইবার রেনফোর্সিং মেটেরিয়াল যেটা আমার ইউজ হচ্ছে, সেই রেনফোর্সিং মেটেরিয়ালের ক্ষেত্রে কেমন? সেই রেনফোর্সিং মেটেরিয়ালের ক্ষেত্রে যে তার কয়েকটা পার্ট থাকছে, যেটা কিনা আমাদের কংক্রিটের সাথে যখন এমবেড থাকছে তখন যেটা মেন ফাংশনালিটি হিসেবে কাজ করছে, সেইগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। তো ফার্স্ট যেটা হচ্ছে, টেনসাইল স্ট্রেস যেটা ডেভেলপ হবে, ডেফিনেটলি সেটা ও হচ্ছে যে ক্যারি করবে। সেটা কি ক্যারি করবে? সেটা আমার স্টিল ক্যারি করবে, ঠিক আছে? যখনই ওই এমবেড করে দেওয়া হচ্ছে রেনফোর্সমেন্টটাকে, বা যখন এমবেড করা হচ্ছে স্টিল বারটাকে, তখন কিন্তু কংক্রিট সেকশনটা যেটা রয়েছে তার কিন্তু স্ট্রেংথ ইনক্রিজ করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে
যে ক্র্যাক যেগুলো ডেভেলপ হয়, আমি লিখে দেবো সবগুলো এখানে, সবগুলো লিখে দেবো এখানে, যে ক্র্যাক যেগুলো ডেভেলপ হয়, সেই ক্র্যাক ডেভেলপের সময় ভালো করে বুঝতে হবে, যে ক্র্যাক ডেভেলপ হয়, সে ক্র্যাক ডেভেলপের সময় এইখানে কিন্তু বা এই ক্ষেত্রে ওটাকে কিন্তু প্রোপাগেট করতে, মানে প্রোপাগেট না করতে হেল্প করে। ঠিক আছে? যদি কিভাবে হেল্প করে সেটাকেও আমরা এক্সপ্লেন করব। আর নেক্সট হচ্ছে যে যখনই রিইনফোর্সমেন্ট এমবেড করা হচ্ছে, ক্রস সেকশনের স্ট্রেংথ ক্যাপাসিটি ইনক্রিজ করছে, অ্যাজ এ রেজাল্ট কী হবে, যেই যেই পিসিসির জন্য যতটা আমার এরিয়া লাগছিল, আরসিসির জন্য কম্পারেটিভলি অনেক কিন্তু লেস এরিয়া লাগবে। তার মানে আমরা যদি এই মেটেরিয়ালটার প্রপার্টিগুলো দেখতে চাই, আমরা এইভাবে মানে ইন্ট্রোডিউস করতে পারি প্রপার্টিটাকে। আমরা প্রপার্টিটাকে এইভাবে ইন্ট্রোডিউস করতে পারি। ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে যে যে to take up all the tensile stresses that are developed in the structures. Okay, নেক্সট হচ্ছে, নেক্সট কি বলবো, নেক্সট বলবো ওই যে বললাম যখন এমবেড করে দেওয়া হয় তখন স্ট্রেংথ ইনক্রিজ করে, টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ কংক্রিট সেকশনস। গেল। নেক্সট, টু প্রিভেন্ট propagation of crack। দেখো 3 নম্বরটা এক্সপ্লেন করছি, হ্যাঁ, 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটাকে এক্সপ্লেন করছি। সাপোজ এটা কোনো একটা বিম রয়েছে, এটা কোনো একটা বিম রয়েছে, এই বিমটা যেটা রয়েছে ওর যেমন নর্মাল সাপোর্ট থাকে, সাপোর্ট কন্ডিশন দিয়ে এখানে প্লেস করা হলো, সাপোর্ট কন্ডিশন প্লেস করা হলো, একটা রোলার আর একটা নর্মাল হিঞ্জ সাপোর্ট প্রোভাইড করা হলো। এইবার এখানে একটা ট্রান্সভার্স লোড চাপানো হলো, যেটা কিনা একটা ইউটিএল। ঠিক আছে, ট্রান্সভার্স লোড চাপানো হলো। তো এখন কি হবে, যখন না রেনফোর্সমেন্ট থাকছে, যখন না রেনফোর্সমেন্ট থাকছে, নিউট্রাল অ্যাক্সিস যেটা রয়েছে, নিউট্রাল অ্যাক্সিস, হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস কোথায় যাচ্ছে, নিউট্রাল অ্যাক্সিস সাপোজ আমি ধরলাম মিডল পোর্শন দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিসটা মিড পোর্শন দিয়ে গেছে। এইবার কি হবে, এখানে তো হচ্ছে স্ট্রেস ডেভেলপ করবে। কি স্ট্রেস ডেভেলপ করবে, স্ট্রেসটা ডেভেলপ করার আগে দেখে নিই এটা কিভাবে বেন্ড করতে পারে স্ট্রাকচারটা। ঠিক আছে, মানে ডিফ্লেক্টেড শেপটা কেমন আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে যে ডিফ্লেক্টেড শেপটা আসতে পারে। ঠিক আছে, মানে গ্রিন কালার দিয়ে যেটা আমি ড্র করেছি। এইবার যখন আসছে ওই রকম, ডেফিনেটলি সেখানে মোমেন্ট একটা মানে এতে মিড পোর্শনে মোমেন্ট আসবে, তারপরে হচ্ছে যে তার জন্য বেন্ডিং স্ট্রেস আসবে, এত কিছু আসবে। তো তো নিউট্রাল অ্যাক্সিসের ওপরের যে পোর্শন থাকছে, নিউট্রাল অ্যাক্সিসের ওপরের যে পোর্শন থাকছে, এই পোর্শনটা মানে তখন আমাকে ইরেজ করতে হবে, নিচের পোর্শনটা ভালো করে বোঝা যাবে, দরকার নেই যদিও বা। তো ওপরের পোর্শন যেটা থাকবে আমি অন্য কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। ওপরের পোর্শন যেটা থাকছে সেই পোর্শনে কিনা আমার তখন কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে, মানে এই পোর্শনটাতে
আমার তখন কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে এই পোর্শনটাতে। ঠিক আছে? যেটা আমি রেড দিয়ে করছি, মানে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে যে পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু আমার কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে। আর নিউট্রাল অ্যাক্সিসের নিচের যে পোর্শনটা রয়েছে, নিউট্রাল অ্যাক্সিসের নিচের যে পোর্শনটা রয়েছে যেটাকে ব্লু কালার দিয়ে হাইলাইট করা রয়েছে রাইট সাইডের অ্যারো দিয়ে, সেই পোর্শনটাতে আমার কিন্তু টেনসাইল ফোর্স কাজ করছে। ঠিক আছে? টেনসাইল ফোর্স কাজ করছে। এইবার টেনসাইল ফোর্স যখন কাজ করবে, ওখানে যদি কোনো রেইনফোর্সমেন্ট না থাকে, তখন কি হবে? ওখানে ক্র্যাক চলে আসতে পারে। ক্র্যাকটা কিভাবে আসবে? ক্র্যাকের শেপটা দেখতে কেমন হবে? ক্র্যাকের শেপটা ঠিক এরকম দেখতে হবে, যেটা আমি ওখানে দেখালাম। সেটাকে আমি একটু বড় করে এখানে দেখিয়ে দিচ্ছি। এটাকে বড় করে দেখিয়ে দিচ্ছি এখানে। এইরকম হচ্ছে যে ক্র্যাক ডেভেলপ হবে। এইরকম যেটা এখানে ড্র করেছি, এই টাইপের ক্র্যাক ডেভেলপ হবে। এইবার যখনই আমি রেইনফোর্সমেন্ট প্লেস করে দেব, এইভাবে যখন রেইনফোর্সমেন্ট প্লেস হচ্ছে, মানে এই পোর্শনে যখন রেইনফোর্সমেন্ট প্লেস হয়ে যাবে এই জায়গাটাতে, যেটা আমি ড্র করলাম এখন, ওটা যদি একটা ওখানে যদি রেইনফোর্সমেন্ট প্লেস থাকে, তাহলে কি হবে? রেইনফোর্সমেন্ট প্লেস যখন থাকছে ওখানে তো টেনসাইল ফোর্স ক্যারি করে নিচ্ছে, ও যেটা আসছে সেটা ও হচ্ছে যে ক্যারি ফরওয়ার্ড করে নিচ্ছে নিজের মধ্যেই। তো টেনসাইল ফোর্সটা নিয়ে নিল। অ্যাজ এ রেজাল্ট কী হবে? এই ক্র্যাকটা যেটা প্রোপাগেট করছিল সেটা কিন্তু থাকবে না আর, সেই ক্র্যাকটা কিন্তু আর আসবে না। সেই ক্র্যাকটা কিন্তু আসবে না পুরোটা। তখন অ্যাজ এ ফুল যেমন কংক্রিট সেকশন ছিল সেই রকমই কিন্তু সেটা তখন রয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে মেন ব্যাপার। আরেকটা পয়েন্ট যেটা থাকে যে ইট উইল মেক এ সেকশন থিনার। ইট উইল মেক এ সেকশন থিনার, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি 4 নম্বর পয়েন্টটা। It will make a section thinner. It will make a section thinner. ঠিক আছে? তো এটা হচ্ছে যে এর মেইন ফান্ডামেন্টালস, এর মেইন যে হচ্ছে যে মানে কিসে কিসে হেল্প করে কংক্রিটটাকে, সেটা কিন্তু এখানে আমরা বুঝলাম। ঠিক আছে? নেক্সট হচ্ছে যে আমরা দেখব যে কংক্রিটের অ্যানালিসিস যখন হয়, ঠিক আছে? সেই বা আরসিসির যখন অ্যানালিসিস হয় সেটা কিভাবে হয়? তার আগে আমরা কংক্রিট নিয়ে এত কিছু যখন ডিসকাস করলাম, আমার মনে হয় একটু ফার্দার ডিসকাস করে নেওয়া উচিত হচ্ছে যে স্টিল রিইনফোর্সমেন্ট নিয়ে। স্টিল রিইনফোর্সমেন্ট নিয়ে একটু ডিসকাস করে নেওয়া উচিত। তো শুরু করছি সেটাই। স্টিল রিইনফোর্সমেন্ট যখন ডিসকাস করব, সেক্ষেত্রে নরমালি আমরা কি জানি? স্টিল রিইনফোর্সমেন্ট আমাদের কাছে যেটা থাকে, স্টিল রিইনফোর্সমেন্ট নরমালি কী হয়? ৩ টে গ্রেডের হয়। ঠিক আছে? স্টিল রিইনফোর্সমেন্ট নরমালি ৩ টে গ্রেডের হয়। কী? আমরা যেটা আরকি নরমালি স্টাডি করি, Fe 250, Fe 415 অ্যান্ড নেক্সট ইজ দ্য Fe 500। তো আমরা ৩ টে ধরে নিই, কাজ করি। ঠিক আছে? এদের ডেফিনিটলি তোমরা প্রত্যেকে স্ট্রেস কার্ভও জানো। Fe 250 কার্ভটা তো প্রত্যেকেই জানো। ওটা নিয়ে মানে কারো কোনো প্রশ্নই থাকা উচিত নয়। এটা তোমরা শুরু থেকে পড়েই আসছো Fe 250টাকে। তো এটা হচ্ছে যে Fe 250 কার্ভটা ড্র করছে। ঠিক আছে? Along x axis there will be strain and along y axis there will be stress, and this is for my steel. তো কার্ভটা যাচ্ছে এইভাবে ওঠে, এভাবে কিছুটা যাওয়ার পরে আবার ওঠে, তারপরে চলে যায় এভাবে। ঠিক আছে? মানে ফেলিওরের দিকে আর কি প্রোগ্রেস করে। তো এটা হচ্ছে যে নরমালি Fe 250 কার্ভ হয়ে থাকে। এটা হচ্ছে যে কার কার্ভ হয়ে থাকে? Fe 250 কার্ভ হয়ে থাকে। তো এখানে হচ্ছে যে প্রপোর্শনাল লিমিট, তারপর হচ্ছে ইলাস্টিক লিমিট, লোয়ার ইল পয়েন্ট, আপার ইল পয়েন্ট, প্লাস্টিক রিজিয়ন। ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যেখানে গিয়ে ফেলিওরটা হচ্ছে নেকিং রিজিয়নটা যেখান থেকে শুরু হয়। তারপর হচ্ছে যে ফেলিওর পয়েন্ট যেখানে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস যেখানে ক্যারি করছে, সব সেগুলো এখানে দেওয়া থাকে। এইবার কি হচ্ছে? এটা Fe 250, Fe 415টা, Fe 415 এর কার্ভটা কেমন করে যায়? 415 কার্ভের যেটা যায় সেটা কিছুটা ওপর দিয়ে যায়, কিছুটা ওপর দিয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি এটা। কার্ভটা যেটা যায় Fe 415 এর কার্ভটা কিছুটা ওপর দিয়ে যায়।
এইভাবে যায়, এইভাবে চলে যায় FE415-এ, ঠিক আছে? নেক্সট হচ্ছে FE500। FE500-এর কার্ভটা আরও ইন্টারেস্টিং, সে ওরও উপর দিয়ে যায়। FE500টা এইভাবে বেরিয়ে চলে যায়। সো লাস্ট ওয়ান ইজ দ্য FE500 and this one is the FE415। এটা হচ্ছে যে টাইপিক্যাল স্ট্রেস স্ট্রেন কার্ভ যেটা হয় সেটা, ঠিক আছে? এই FE415 যেই বারটা যেটা রয়েছে বা বারের জন্য যে কার্ভটা যে ড্র করলাম, এই FE415কে কিন্তু HYSD বলা হয়, ঠিক আছে? HYSD। HYSD ফুল ফর্ম কি? হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার। হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার। এইচ ফর হাই মেনশন করে দিচ্ছি আমি এখানে, হাই, দ্যাট ইজ এইচ, yield strength is ডিফর্মিটি, ঠিক আছে? এখান থেকে আসছে HYSD, গেল এটা। এছাড়াও এগুলোকে নর্মালি কি বলে, এই ওপরের দুটোকে মানে FE415, FE415 আর হচ্ছে যে FE500, এই দুটোকে কিন্তু অনেক সময় টস স্টিলও বলা হয়, ঠিক আছে? তো FE500-কে বলা হয় টর 50, টর 50, আর FE415-টাকে বলা হয় টর 40, ঠিক আছে? টর 50 আর টর 40 গেল। এইখানে আমরা আরেকটা স্পেশালি বারের নাম জানবো, সেটাকে বলা হয় TMT। এই পোর্শনটা জানাটা খুবই দরকার, অ্যাজ বিকজ অফ অনেক মানে বড় বড় এক্সামে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামিনেশন হোক বা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন হোক, এই টিএমটি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। একটা খুব ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে এই টিএমটি থেকে। তো টিএমটিটা এখানে ডিসকাস করি, ঠিক আছে? টিএমটিটা কি? টিএমটিটাকে যদি ডিসকাস করা যায় ভালো করে, টিএমটিটাকে আমরা এইভাবে বলতে পারি, টিএমটি দ্যাট মিন্স ফুল ফর্ম যেটার হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড। থার্মোমেকানিক্যালি ট্রিটেড স্টিল বার্স, এটা। তো থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার, এটাকে কিভাবে ডিফাইন করবে? কারো কি জানা আছে এটা? কেউ বলতে পারবে? ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। তো টিএমটি বার্স যেটা হয়, ঠিক আছে, থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার্স যেটা হয়, এটা কিন্তু স্পেশালভাবে কিন্তু তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? দিস বার্স আর ম্যানুফ্যাকচার বাই পাসিং হট রোলড স্টিল বার্স থ্রু কোল্ড ওয়াটার, ঠিক আছে? এটার মানেটা কি হলো? এটা যদি করা হয় কি হবে? ডেফিনিটলি মানে আউটার সারফেস যেটা রয়েছে সেটা হার্ড হয়ে যাবে। আর ইনার কোর যেটা রয়েছে সেটা সফট রয়ে যাবে। মানে যদি এটাকে ভালোভাবে লেখা যায়, এটাকে যদি একটু বেটার ওয়েতে যদি রিপ্রেজেন্ট করা যায়, কি হবে? বেটার ওয়েতে যদি রিপ্রেজেন্ট করি, আমি এখানে এটা পাবো, দিস বার্স, দিস বার্স আর ম্যানুফ্যাকচার্ড, these bars are manufactured by passing hot rolled passing hot rolled steel bars through cold water,
থ্রু কোল্ড ওয়াটার। এবার এটা করার মানেটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি বারের ক্ষেত্রে কি হয়? দুটো কোর থাকে। ঠিক আছে? দুটো কোর থাকে। দুটো কোর থাকে। ঠিক আছে? একটা হচ্ছে উম এটা হচ্ছে যে আউটার কোর, এটা আউটার, এটা হচ্ছে যে ইনার। তো যখন এই প্রসেসটা ফলো করা হচ্ছে, যখন এই প্রসেসটা ফলো করা হবে তখন কি হবে? এই স্টিল বারটাকে যখন কোল্ড ওয়াটার থ্রু দিয়ে পাস করা হবে, এই যে আউটার কোরটা যেটা রয়েছে, এই আউটার কোরটা হচ্ছে যে খুব হার্ড হয়ে যাবে। ঠিক আছে? খুব হার্ড হয়ে যাবে। এটা হার্ডার কোর হয়ে যাবে তখন, মানে কোরটা তখন হার্ড হয়ে যাচ্ছে। আর ভেতরের যে পোর্শনটা যেটা ছিল সেটা কিন্তু সফটই থেকে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা করলে মেন ফাংশন কী হবে? এটা এটা হচ্ছে যে করার ফলে এটা যেটা হবে যে এর কিন্তু ফ্লেক্সিবিলিটি যেটা সেটা কম্পারেটিভলি অনেকটা বেশি হবে, লোড ক্যারিং ক্যাপাসিটিটাও অনেকটা বেশি হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে এর মেন পারপাস। তো এই ধরনের বার যেগুলো রয়েছে, তো সেগুলো কী, কী হতে পারে? নরমালি এইচওএসডি বার হতে পারে। মানে কি বলে? এর ফাংশনালিটি কী রয়েছে? অ্যাডভান্টেজেস কী রয়েছে? এর স্ট্রেংথ বেশি হবে। মেনশন করে দিই এখানে। স্ট্রেংথটা বেশি হবে। নেক্সট হচ্ছে যে স্ট্রেংথ বেশি হওয়ার পাশাপাশি it has the property of better weldability. Better weldability. Better weldability. Next, next will be ductile property যেটা বললাম সেটা ডাক্টিলিটি ফর বেটার হবে। আর হচ্ছে যে বাইরের কোটটা হার্ড হয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে যে এই বা ধরনের বারগুলো কোরোশন যেটা হয় সেটাকে খুব ইজিলি কিন্তু রেজিস্ট করতে পারবে, খুব ইজিলি রেজিস্ট করতে পারবে। সুপিরিয়র corrosion resistance, superior corrosion resistance। তো এটা হচ্ছে যে টিএমটির ফান্ডামেন্টালস। ঠিক আছে? আমরা এইবারে এইখানে যে স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হয় সেই জিনিসগুলো কিন্তু ফার্দার জানতে পারবো। কোথা থেকে জানতে পারবো? না হচ্ছে যে তার জন্য শুধু একটা জিনিস জানতে হয় যে ফ্যাক্টর অফ সেফটি বলে একটা টার্ম আছে। ঠিক আছে? ফ্যাক্টর অফ সেফটি বলে টার্ম আছে। ধরো সাপোজ এটা জাস্ট আমি একটা ছোট্ট করে বলে রাখি। যখন কি হবে? কোনো একটা সাবজেক্ট যেটা কিনা হচ্ছে যে তার উপর কোনো লোড প্লেস হয়ে রয়েছে। ঠিক আছে? তো সেটাকে যদি ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসার জন্য একটা ফ্যাক্টর দিয়ে ওটাকে ডিভাইড করতে হবে, ওই লোডটাকে ডিভাইড করতে হবে। তো সেই ফ্যাক্টরটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। যেই মার্জিনাল সেফটি দিয়ে কিন্তু ওই হচ্ছে যে ওয়ার্কিং লোডে বা ওয়ার্কিং কন্ডিশনে এটাকে নিয়ে আসতে পারবো আমরা। এটাকে আমরা নিয়ে আসতে পারবো। তো সেটাকে ইউজ করে করতে হয়। তো সেটা যখন আমরা ফার্দার ওয়ার্কিং স্ট্রেস মেথডে যাব বা হচ্ছে যে লিমিট স্টেট মেথডে যাব, তখন কিন্তু আমরা সেক্ষেত্রে সেই জিনিসগুলো ডিসকাস করব। ওটা জেনে নিলে কী হবে? ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যেটা রয়েছে সেটার সাথে ওটাকে যদি ডিভাইড করে দাও, তুমি তখন কী করবে ডাইরেক্ট, বা তোমরা ওখানে কী করতে পারবে ডাইরেক্ট যে ওর হচ্ছে যে এটা যেটা রয়েছে কি বলে, যে স্ট্রেসে ও কাজ করতে পারবে সেই স্ট্রেসটা কিন্তু তোমরা তখন অটোমেটিক্যালি ডিটারমাইন করে নিতে পারবে। ঠিক আছে? এইবার আসছে আরেকটা জিনিসে, আজকে শেষ করার আগে, সেটা হচ্ছে যে লোড। লোড নিয়ে আমাদের জানাটা খুব দরকার যে লোড কী কী আসে। ঠিক আছে? নর্মালি আমাদের আরসিসি যখন আমরা কনসিড করি, আর যখন আরসিসি আমরা কনসিড করি তখন কিন্তু এই জিনিসটা একটা খুব ভাইটাল রোল প্লে করে। কী 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 লোড থাকতে পারে সেটা একটু দেখা যাক। ঠিক আছে? ফার্স্ট, সেলফ ওয়েট, দ্যাট ইজ দ্য
ডেড লোড। নেক্সট কি থাকতে পারে? লাইভ লোড। মানুষ ধরো মানুষ কোনো চলাফেরা করছে, বা হচ্ছে যে আলমিরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেস করছে, ঠিক আছে? লাইভ লোড। নেক্সট হচ্ছে যে উইন্ড ফ্লো হচ্ছে, তার জন্য একটা লোড আসতে পারে, দ্যাট ইজ দ্য উইন্ড লোড, ঠিক আছে? নেক্সট আসতে পারবে যেটা, যদি কি বলে খুব উইন্টার রিজিয়নে যদি প্লেস হয়, তখন সেক্ষেত্রে আসবে আমাদের স্নো লোড। স্নো লোড। যদি আর্থকোয়েক প্রন এরিয়াতে প্লেস হয়ে থাকে, তখন কি হবে? তখন আসবে আর্থকোয়েক লোড, যেটাকে সাইজমিক লোডও বলা হয়। যেটাকে সিসমিক লোডও বলা হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মেন লোড যেগুলো থাকে এইখানে। পরের দিন আমরা যে অ্যানালিসিস যেগুলো হয়, ঠিক আছে? এই অ্যানালিসিসগুলো লাইক হচ্ছে যে কি কি থাকে, ওয়ার্কিং স্ট্রেস মেথড থাকে, তারপরে হচ্ছে যে আল্টিমেট লোড মেথড থাকে, ইউএলএম যেটাকে বলা হয়, আর হচ্ছে সব থেকে মডার্ন যেটা সেটা এলএসএম যেগুলো বলা হয়, সেইগুলো আমরা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে আমরা শিখবো এগুলো, ঠিক আছে? তো আজকে আমি ক্লাসটা এখানেই এন্ড করছি। কারো যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, বলো। কারো কিছু জিজ্ঞেস করার আছে? ওকে, কেউ যখন কারো কিছু যখন জিজ্ঞেস করার নেই, তো আমি ক্লাসটা এখানেই এন্ড করছি। আর তোমরা যদি এটার ভিডিও চাও, এটার ভিডিও ডেভিড স্যারের কাছ থেকে পেয়ে যাবে। কেমন? ঠিক আছে, চলো আমি লেফট করলাম তাহলে।